কে আমরা লাস্ট ক্লাসে সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফের প্রবলেম ডিসকাস করছিলাম। অর্থাৎ কোনো আনগেজড ক্যাচমেন্ট যদি থাকে রিমোট এরিয়াতে, তাহলে আমাদের সেখানকার জন্য সিনথেটিক্যালি আমরা ইউজিং সাম এম্পিরিক্যাল ইকুয়েশনস অফ রিজিওনাল ভ্যালিডিটি এটা আমরা ইউজ করি। আর এই এম্পিরিক্যাল ইকুয়েশন গুলো রিলেট করে ইউনিট হাইড্রোগ্রাফের যে সমস্ত এলিমেন্ট আছে বা ক্যারেক্টারিস্টিক আছে তা ক্যাচমেন্টের ক্যারেক্টারিস্টিকের সাথে। এবং লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি অলরেডি ইউনিট হাইড্রোগ্রাফের ক্যারেক্টারিস্টিক গুলো কি আর ক্যাচমেন্টের ক্যারেক্টারিস্টিক কি। ক্যাচমেন্টের তিনটা ক্যারেক্টারিস্টিক, একটা হচ্ছে লেন্থ ফ্রম দ্য ফ্লো ডিভাইড আপ টু দি আউটলেট, আর একটা হচ্ছে সেন্ট্রয়েডের অপোজিট পয়েন্ট থেকে আউটলেট পর্যন্ত ডিস্টেন্সটা ইন কিলোমিটার দুইটাই, আর এরিয়া। এই তিনটা হচ্ছে ক্যাচমেন্টের ক্যারেক্টারিস্টিক। আর আমরা একটা ইউনিট হাইড্রোগ্রাফের ক্যারেক্টারিস্টিক বা এলিমেন্টস যেগুলো আমরা ডিটারমিন করব, এগুলো হচ্ছে টাইম টু পিক, যেটা সেন্টার অফ দি রেইনফল থেকে আপ টু দ্য পিক পর্যন্ত যে টাইমটা, এটা হচ্ছে বেসিন ল্যাগ বলে। এটা আমরা এটা একটা, আরেকটা হচ্ছে পিক ডিসচার্জ, আর একটা হচ্ছে টাইম বেস অফ দি ইউনিট হাইড্রোগ্রাফ। আরো এটাকে ওয়েল ডিফাইন করার জন্য দুইটা আরো এলিমেন্ট ইউজ করা হয়। একটা হচ্ছে পিক ডিসচার্জের কারেসপন্ডিং উইডথটা W50, আর পিক ডিসচার্জের 75% এর রেসপেক্টে যে উইডথ, এটা আরেকটা। তাহলে এই এলিমেন্ট গুলো আমরা বেসিন ক্যারেক্টারিস্টিক দিয়ে বের করব। এটাই হচ্ছে ফিলসফি। এবং আমরা বলেছিলাম যে তোমাদের বইয়ে যদিও তিনটা মেথড আছে, আমরা একটা মেথড ডিসকাস করব, সেটা হচ্ছে স্নাইডারস মেথড। তো এটাই একটা ইলাস্ট্রেশন আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম, যে দুইটা ক্যাচমেন্ট এম এন্ড এন, এটা তোমাদের বইয়ের প্রবলেম 6.27। আর ওইখানে আরো একটা ওয়ার্কড এক্সাম্পল আছে, এটা হচ্ছে পেজ 276 এর আরো পেজ আছে, এটা 6.14 এই ওয়ার্কড এক্সাম্পল, এটাও তোমরা দেখবে। তো আমরা বলছিলাম যে এখানে এটা একটা প্রবলেম, এই প্রবলেমে দুইটা ক্যাচমেন্ট এম এন্ড এন, এই দুইটার যে সমস্ত ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এলসিএ এবং এ, অর্থাৎ যেটা একটু আগে আমরা বললাম, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে লেন্থ ফ্রম দ্য সেন্ট্রয়েড টু দ্য আউটলেট, আর এটা হচ্ছে এরিয়া অলসো ইন কিলোমিটার স্কয়ার। তাহলে ক্যাচমেন্ট এম এর জন্য এবং এন এর জন্য ভ্যালুগুলো দেওয়া আছে। আর আরেকটা হলো যে এমন ইনফরমেশন দেওয়া আছে যে আমাদের এখানে জানি যে দুইটা কনস্ট্যান্ট লাগে, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে সিপি, স্নাইডারস মেথড আমরা যেটা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। এই দুইটা ক্যালকুলেট করার জন্য, বা এটা আমরা ক্যাচমেন্ট এম এর থেকে বের করব, এবং এই দুইটা ম্যাটেরিওলজিক্যালি সিমিলার বলা হচ্ছে, সেটা আমরা এনএ ইউজ করব। এটাই হচ্ছে মেইন। তো যে ইনফরমেশনটা দেওয়া আছে ফর ক্যাচমেন্ট এম, পিক ডিসচার্জ দেওয়া আছে, এবং এই পিক এটা রেজাল্টিং ফ্রম 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, আর এটা 37 আওয়ার পরে অকার করেছে ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রেইনফল। কাজে এটা বেসিন লেগ হলো না। বেসিন লেগ যদি বের করতে চাই, তাহলে 37 থেকে হাফ অফ এই রেইনফলের এই ম্যাগনিটিউডটা সাবট্রাক্ট করতে হবে। তাহলে এখান থেকে আমি সিটিসিপি এই ইনফরমেশন থেকে পেয়ে যাব, এবং সেটা আমি এন এর জন্য ব্যবহার করব। তো এখানে আমরা যদি দেখি যে এই যে 37 আওয়ার যেটা স্টার্ট ফ্রম দ্য রেইনফল, আর আমরা এখানে যেহেতু 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ বলে দেওয়া হয়েছে, তাহলে এটা একটা নন স্ট্যান্ডার্ড মেথড, অর্থাৎ টিপি প্রাইম লাগবে। তাহলে আমরা এখান থেকে এই 37 আওয়ার ইজ ইকুয়াল টু টিপি প্রাইম প্লাস হাফ অফ দ্য রেইনফল, যেহেতু বিগিনিং থেকে আছে এটা। তাহলে এখান থেকে টিপি প্রাইম পাওয়া গেল 34 আওয়ার। আর আমাদের তো জানি ইকুয়েশনে টিপি, সুতরাং এখান থেকে আমার টিপি বের করতে হবে। আর আমরা জানি টিপি প্রাইম ইজ ইকুয়াল টু 21/22 টিপি প্লাস, এটা হচ্ছে ডিউরেশন অফ দ্য রেইনফল অফ ইউনিট হাইড্রোগ্রাফ হুইচ ইজ 6 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমি টিপিটা পেলাম 34.5 আওয়ার। এখন এই 34.5 আওয়ার ইজ ইকুয়াল টু সিটি এল ইন্টু এলসিএ টু দি পাওয়ার 0.3। তাহলে এই ইকুয়েশনে এল ও নোন,
এলসিও নোন বিকজ ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, টিপিটা একটু আগে আমি ক্যালকুলেট করেছি, সেখান থেকে আমি সিটিটা পাবো, তাহলে দ্যাট সিটি কামস আউট টু বি 2.07। আর পিক ডিসচার্জের ফর্মুলা যদি দেখি তাহলে এটা হচ্ছে 2.78, রিমেম্বার 2.78 নট 2.87, এটা এম্পিরিক্যাল ফর্মুলা, সুতরাং ইউ হ্যাভ টু রিমেম্বার দিস কারেক্টলি। 2.78 সিপি ইন্টু এরিয়া ডিভাইডেড বাই টিপি প্রাইম, এটা দেওয়া আছে 200 আর এরিয়া তো দেওয়াই আছে, সুতরাং আমরা এরিয়াটা 2718 দেওয়া আছে, আর টিপি প্রাইম একটু আগে আমরা ক্যালকুলেট করেছি which is 34, এখানে বসলাম, তাহলে এটা পেয়ে গেলাম সিপি ইজ ইকুয়াল টু 0.9। এই যে দুইটা কনস্ট্যান্ট পেলাম, যেহেতু দুইটা ক্যাচমেন্টই মেট্রোলজিক্যালি সিমিলার, সুতরাং আমরা ক্যাচমেন্ট এন এর জন্য এটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এন এর জন্য প্রথমে টিপিটা ক্যালকুলেট করে নিই, কারণ এখানে লেন্থ এবং এলসিএ ডিফারেন্ট, আর সিটি তো দেওয়া আছে, আমি পেলাম 27.4, কিন্তু আমার এটা তো দরকার নেই, কারণ আমার যেহেতু নন স্ট্যান্ডার্ড, কারণ বলা হচ্ছে যে এখানে derive the elements of the 6-hour synthetic unit hydrograph, 6 hour which is non-standard, তাহলে এই 6 hour আমার কি করতে হবে, 6/4 যোগ করতে হবে, এই 27.4 যেটা ক্যালকুলেট করলাম একে 21 ডিভাইডেড বাই 22 দিয়ে মাল্টিপ্লাই করে আমি এখান থেকে টিপি প্রাইম পেলাম, একটা এলিমেন্ট হলো। এখন নেক্সট এলিমেন্ট হচ্ছে পিক ডিসচার্জ 2.78, আর আমরা সিপি ক্যালকুলেট করেছি 0.9 বসালাম, এরিয়া ডিভাইডেড বাই টিপি প্রাইম বসালেই আমি এখান থেকে ডিসচার্জটা, পিক ডিসচার্জটা আমি পেলাম, দুইটা আর একটা এলিমেন্ট হলো। থার্ড এলিমেন্ট হচ্ছে টাইম বেস। টাইম বেসটা দুইটা ফর্মুলা আমরা অলরেডি ডিসকাস করেছি, একটা হচ্ছে 72 প্লাস 3 ইন্টু টিপি প্রাইম, তাহলে টিপি প্রাইম তো আমরা ক্যালকুলেট করেছি, বসালে 55.1 আওয়ার বেরোলো। আরেকটা ফর্মুলা হচ্ছে 5, এটা টিপি প্রাইম প্লাস টিআর বাই 2, এটা আরেকটা ফর্মুলা দিয়ে পেলাম 153.5, দুটা ক্লোজ, তার মানে এটা লার্জ বেসিন, এবং এই ক্লোজ বলে আমাদের এখানে এই ফার্স্ট ফর্মুলা gives satisfactory result, সুতরাং আমরা এনি ভ্যালু সিলেক্ট করতে পারি দুটা থেকে যে কোনো একটা। নেক্সট হচ্ছে আমরা W50 বের করব, এটা ক্লোজ যদি না হতো, যেটা ওয়ার্ক ডট এক্সাম্পলে তোমরা দেখবে, এই একটা হয়তো 155 আর একটা হতো 90, সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট যদি হতো, তাহলে কোনটা আমরা সিলেক্ট করতাম? এটা সিলেক্ট করার জন্য এই দুইটা এলিমেন্ট বের করে, অর্থাৎ W50 and W75 বের করে তারপরে ইউ হ্যাভ টু সিলেক্ট। ইফ ডিফারেন্ট considerably, value should be selected considering W50 and W75. তো তুমি ওখান থেকে বুঝতে পারবা যে কোনটা রিজনেবল, তাহলে সেটাকে বলবা যে দ্যাট ক্যান বি সিলেক্টেড, ক্যান বি কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা ওয়ার্কআউট এক্সাম্পলটা দেখবে। তো এখানে আমি W50 যদি ক্যালকুলেট করি, ফর্মুলা ইজ 5.87 ডিভাইডেড বাই QP ডিভাইডেড বাই, এটা হচ্ছে পার ইউনিট ডিসচার্জ পার ইউনিট এরিয়া, তাহলে পিক ডিসচার্জ আমি পেয়েছি এরিয়া দিয়ে ডিভাইড করে পাওয়ার করলাম 1.08, তাহলে এটা হচ্ছে 78.7 আওয়ার W50, আর W75 টা হচ্ছে জাস্ট এটাকে আমি যদি 1.75 দিয়ে ডিভাইড করি which is 44.99, আমরা যদি একটু রাউন্ড আপ করি তাহলে এটা হচ্ছে 45 আওয়ার। তাহলে এইভাবে আমি 5টা এলিমেন্ট বের করে ফেলতে পারি ইউনিট হাইড্রোগ্রাফে। তা আমাদের এই ইউনিট হাইড্রোগ্রাফ চ্যাপ্টার অর টপিক, তোমাদের বইয়ের চ্যাপ্টার একটা আছে হাইড্রোগ্রাফস, এবং সেখানে হাইড্রোগ্রাফ অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিট হাইড্রোগ্রাফ দুইটা টপিক ইনক্লুডেড, সুতরাং এটা তোমরা এখানে বেশ কিছু, আর ওয়ার্কআউট এক্সাম্পল গুলো তো মোর অর লেস আমরা ডিসকাস করলাম, এখানে বেশ কিছু প্রবলেম আছে এক্সারসাইজে, তোমরা এই প্রবলেম গুলো দেখবে, তবে আমি কয়েকটা সাজেস্ট করেছি কোনটা কোনটা দেখবে। তো
তুমি 6.5 টা দেখো, 6.7 দেখবা, 6.10, 6.12, 6.13, আর এই দুইটা রিলেটেড টু এস কার্ভ মেথড। আপাতত এই দুইটা না করলেও চলবে, আমি যদি কভার না করতে পারি এস কার্ভ মেথডটা, তাহলে এই দুইটা করতে হবে না। 6.22, 6.28 এই কয়েকটা প্রবলেম তোমরা দেখবে, এবং তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা ক্লাসে ডিসকাস করতে পারবো। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আমাদের পরের টপিকটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। বেশ কয়েকটা টপিক আছে সিলেবাসের গ্রাউন্ড ওয়াটার রিলেটেড। তো আমি যে নোটটা তৈরি করেছি, এই নোটটা তোমাদের অলরেডি আমি গতকাল ক্লাসরুমে এটা আপলোড করে দিছি। তো আমরা এটা ডিসকাস করব। আমাদের এখানে মোস্ট অফ দি ম্যাটেরিয়াল, আমরা আর বড় করার দরকার নেই আমার মনে হয়, দ্যাটস এনাফ। তো এখানকার মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল তোমাদের বইয়ের লাস্ট চ্যাপ্টার 12 এখান থেকে নিয়েছি আমি, আর কিছু ম্যাটেরিয়াল টডের বই থেকে নেওয়া। তবে বই না দেখলেও চলবে। তো টডের বইটা অনলাইনে অ্যাভেলেবল, ওটা না দেখলেও চলবে, কারণ এখানে যা ম্যাটেরিয়াল লাগে মোটামুটি আমি এখানে ইনক্লুড করেছি। তো গ্রাউন্ড ওয়াটারটা, এটা কিন্তু আমরা সোফার যা ডিসকাস করলাম, এবং মিস আরিফা যা তোমাদের ম্যাডাম যা ডিসকাস করেছেন, সবগুলো রিলেটেড টু সারফেস ওয়াটার হাইড্রোলজি। তো গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি আর একটা পার্ট অফ ইট। তো আমি এখানে প্রথমেই ডিসকাস করব গ্রাউন্ড ওয়াটারটা কি, তারপর গ্রাউন্ড ওয়াটারের অকারেন্স, তারপরে আদার অ্যাসপেক্টস অফ গ্রাউন্ড ওয়াটার, এগুলো আমরা ডিসকাস করব। প্রথমেই আমরা দেখব গ্রাউন্ড ওয়াটার ইন হাইড্রোলজিক সাইকেল এন্ড ইটস অকারেন্স। গ্রাউন্ড ওয়াটার ইন হাইড্রোলজিক সাইকেল, তোমরা কিন্তু মিস আরিফা ম্যাম উনি কিন্তু অলরেডি তোমাদের পড়াইছেন হাইড্রোলজিক সাইকেল, তাই না? হ্যালো, জি স্যার। হাইড্রোলজিক সাইকেল উনি পড়াইছেন। তো তোমরা নিশ্চয়ই ওখানে দেখেছো যে হাইড্রোলজিক সাইকেলের মধ্যে গ্রাউন্ড ওয়াটার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, একটা ইম্পর্টেন্ট পার্ট, আর একটা ইম্পর্টেন্ট পোর্শন, তাই না? এবং বোধহয় উনি আরো বলেছেন যে একটা হাইড্রোলজিক সাইকেলের যে কম্পোনেন্ট গুলোকে আমরা দুইটা ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কম্পোনেন্ট, যেটা ডাইনামিক, আর আরেকটা হচ্ছে স্টোরেজ কম্পোনেন্ট। তো ট্রান্সপোর্টেশন কম্পোনেন্টেও গ্রাউন্ড ওয়াটার আছে, কারণ বৃষ্টির পানি ইনফিল্ট্রেট করে পার্কুলেট করে চলে যায় ওয়াটার বেয়ারিং ফরমেশনে, এবং সেখান থেকে এই ওয়াটারটা স্লোলি ফ্লো করে একেবারে আলটিমেটলি ওশনে গিয়ে আউটফ্লো হয়, গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো হয়। কাজেই এই গ্রাউন্ড ওয়াটার ফ্লো একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং এটা এত ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যে অনেকগুলো আমাদের এখানে যে পেরিনিয়াল স্ট্রিম আছে, এই পেরিনিয়াল, যেটাকে আমরা বেস ফ্লো বলি, এই পেরিনিয়াল স্ট্রিমে কিন্তু বেস ফ্লোর একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে। অর্থাৎ এটা একটা রুট অফ রান অফ, ইম্পর্টেন্ট রুট অফ রান অফ। তবে তোমরা আরো দেখেছো যে এই ফ্লোটা এত স্লো, এত স্মল রেটে ফ্লো হয় যে এর রেসিডেন্স টাইম কম্পেয়ার টু সারফেস ওয়াটার অনেক বেশি। যেমন আমরা যদি গ্লোবাল রিভার, আমি জানি না তোমাদের পড়ানো হয়েছে কিনা, রেসিডেন্স টাইম আমি পড়াতাম। রেসিডেন্স টাইম ফর দি গ্লোবাল রিভার্স is about 18 days. আর এই রেসিডেন্স টাইম ও টাইম অফ রিটেনশন, অর্থাৎ বৃষ্টির পানিটা ইনফিল্ট্রেট করে গ্রাউন্ড ওয়াটারে গিয়ে এটা ফ্লো করে আলটিমেটলি ওশানে গিয়ে বা সিতে গিয়ে আউটফ্লো হতে যে সময় লাগে, রেসিডেন্স টাইম,
আমরা যদি ফ্রেশ গ্রাউন্ড ওয়াটারটা চিন্তা করি, নিচেরটা যেটা স্যালাইন গ্রাউন্ড ওয়াটার, এটা ততটা সিগনিফিকেন্ট না। ওখানে যদি আমরা এটা চিন্তা করি তাহলে দেখবো এখানে প্রায় থাউজেন্ডস অফ ইয়ার লাগে এই পানিটা গিয়ে পৌঁছতে। তার মানে ফ্লোটা খুবই, কারণ যেহেতু পোর দিয়ে ফ্লো হয় এবং এটা নর্মালি ল্যামিনার ফ্লো, ভেলোসিটি অনেক কম, তো এইটা একটা। তো আরেকটা হচ্ছে আমরা যদি স্টোরেজ কম্পোনেন্ট চিন্তা করি, তাহলে তোমাদের এখানে ওয়ার্ল্ড ওয়াটার ব্যালেন্স পড়াইছে কিনা জানি না, তো যতগুলো গ্লোবাল ওয়াটার আছে তার মধ্যে 2.5% হচ্ছে ফ্রেশ। আর এই যে 2.5% ফ্রেশ, এর মধ্যে আইস ক্যাপ, পোলার আইস ক্যাপ হচ্ছে 1.7%, কাজেই বাকি রইল কত, 0.8% হচ্ছে ফ্রেশ গ্লোবাল ওয়াটার। তার মধ্যে ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার হচ্ছে 0.76, কাজে আমরা বলতে পারি 0.76 ডিভাইডেড বাই 2.5 comes out to be 30%. তো কাজেই ওয়ার্ল্ডের যত ওয়াটার আছে ফ্রেশ ওয়াটার, তার 30% হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। আর আমরা যদি অ্যাভেলেবল ফ্রেশ ওয়াটার চিন্তা করি তাহলে 95%ই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এবং আসলে আমাদের দেশেও এই মেইন যে সোর্স অফ ওয়াটার ফর এগ্রিকালচারাল ইউজ অথবা ফর মিউনিসিপাল ইউজ, ফর রুরাল ওয়াটার সাপ্লাই, এই যে সোর্স অফ ওয়াটার, এটার কিন্তু মেজর 70%-এর বেশি গ্রাউন্ড ওয়াটার থেকে আসে। অতএব ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গ্রাউন্ড ওয়াটার অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন এই গ্রাউন্ড ওয়াটারটা থাকে কোথায়? এটা হচ্ছে আমাদের যে জিওলজিক্যাল ওয়াটার বেয়ারিং ফরমেশন আছে, এটা প্রোভাইড করে এ রিজার্ভয়ার টু স্টোর দি গ্রাউন্ড ওয়াটার। আর এটা আবার কন্ডুইট হিসাবেও কাজ করে টু ট্রান্সমিট দ্যাট ওয়াটার, যদিও স্লো, বাট এটা মুভ করে, ফ্লো করে। কাজে এখানে যেটা আছে, ওয়াটার বেয়ারিং ফরমেশন অ্যাক্ট অ্যাজ conduits for transmission and reservoir for storage of water. Our storage capacity of this water bearing formation is huge. আর এটার ফ্লোটা খুবই স্লো, এই জন্য এটা এক্সটেন্সিভলি ডিস্ট্রিবিউটেড সোর্স অফ ওয়াটার হিসাবে ট্রিটেড হয়। আমরা একটু আগে যেটা বললাম। এখন এই যে ওয়াটার বেয়ারিং ফরমেশনে এই পানিটা কিভাবে যায়? প্রেসিপিটেশন থেকে ইনফিল্ট্রেট করে, পার্কুলেট করে গ্রাউন্ড ওয়াটারে যায়। তারপর স্ট্রিম ফ্লো, আর একটা সোর্স অফ রিচার্জ, অর্থাৎ একটা অ্যাকুইফার বা ওয়াটার বেয়ারিং ফরমেশন ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্ট্রিম যদি থাকে, আমাদের দেশে অনেক আছে। যেমন আমার একটা মাস্টার্স স্টুডেন্ট কাজ করছিল, সেটা হচ্ছে যে আমাদের যে গ্যাঞ্জেস রিভার আর বারিন্দ অ্যাকুইফার, রাজশাহীর বারিন্দ অ্যাকুইফার, আর এটার সাথে ইন্টারাকশনটা নিয়ে স্টাডি করেছিল। যে বৎসরে কখনো কখনো দেখা যাচ্ছে যে এই স্ট্রিমের ওয়াটার লেভেলটা হাই, তখন কম্পেয়ার টু দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল, তাহলে কি হয়, তখন স্ট্রিম থেকে ওয়াটারটা রিচার্জ হয় টু দ্য গ্রাউন্ড ওয়াটার। আবার উল্টা দিক থেকে যখন নাকি স্ট্রিমের লেভেলটা নিচে নেমে যায় কম্পেয়ার টু গ্রাউন্ড ওয়াটার টেবল, তখন বরং স্ট্রিম থেকে এই গ্রাউন্ড ওয়াটারে, আচ্ছা উল্টোটা বললাম যে অর্থাৎ তাহলে সারফেস ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটার থেকে স্ট্রিমের দিকে যায়, আবার এখানে স্ট্রিম থেকে চলে যায় টু দ্য গ্রাউন্ড ওয়াটার ইন্টারাকশন। তো কাজে এইটা একটা সোর্স অফ রিচার্জ। তারপর লেকস, রিজার্ভয়ার্স, এগুলো যে পন্ড, এখান থেকে ওয়াটার সিপ করে গ্রাউন্ড ওয়াটারে যেতে পারে। আমরা যতগুলো ইরিগেশন ওয়াটার সাপ্লাই করি তাহার মাত্র 1/3 or 25% এটা ইউজ হয় ইন evapotranspiration, বাকিটাই অ্যাক্সেস এবং ডিপ পার্কুলেশন হয় ফ্রম দি ইরিগেটেড ফিল্ড, সিপেজ ফ্রম ক্যানালস। তারপরে অনেক সময় আর্টিফিশিয়ালি রিচার্জ করতে হয়। যেমন আমরা ঢাকা সিটি অ্যাকুইফারে দেখা যাচ্ছে যে ওয়াটার লেভেল আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, কোয়াইট অ্যান অ্যালার্মিং রেট, কোথাও কোথাও প্রায় 3 মিটার পার ইয়ার করে নিচে নেমে যাচ্ছে।
এবং এইটা একটা অ্যালার্মিং জিনিস, এর অনেক আনডিজায়ারেবল কনসিকুয়েন্স হতে পারে, ইনক্লুডিং ল্যান্ড সাবসাইডেন্স। যদিও আমাদের এখানে ওরকম এভিডেন্স অফ ল্যান্ড সাবসাইডেন্স নাই, কিন্তু কোথাও কোথাও এক্সেসিভ ওয়াটার যদি আমরা অ্যাকুইফার থেকে তুলি তাহলে অনেক সময় ল্যান্ডটা নিচে নেমে যায়, এটা ল্যান্ড সাবসাইডেন্স বলে। তো ওইটাকে রোধ করার জন্য আমাদের এখানে এক্সেসিভ লোয়ারিং অফ দ্য ওয়াটার লেভেলকে রোধ করার জন্য ঢাকা সিটিতে কতগুলো আর্টিফিশিয়াল ইনজেকশন ওয়েলের মাধ্যমে আর্টিফিশিয়াল রেইন ওয়াটারটা রুপটপে কালেক্ট করে পাইপ দিয়ে নিয়ে অ্যাকুইফারে রিচার্জ করার কয়েকটা স্কিম আছে, আর্টিফিশিয়াল রিচার্জ। তারপর আর একটা হতে পারে সি ওয়াটার ইন্ট্রুশন, যেগুলো কোস্টাল যে অ্যাকুইফার গুলো আছে সেখানেও দেখা যায় যে সি থেকে অ্যাকুইফারে ওয়াটার ইন্ট্রুড করতে পারে। এই যে ওয়াটার বেয়ারিং এ যে পানিটা, এটা ট্রাভেল করে ফর ভ্যারিং ডিস্টেন্স আনটিল ইট রিটার্নস টু দ্য সারফেস বাই দ্য অ্যাকশন অফ ন্যাচারাল ফ্লো, যেটা বেস ফ্লো। প্ল্যান্ট অনেক সময় এখান থেকে তার রুট এটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসে। হিউম্যান এটা আমরা কি করি, গ্রাউন্ড ওয়াটার থেকে ওয়াটার পাম্প আউট করি। তাহলে দিস আর দ্য সোর্সেস অফ discharge of groundwater occurs as flow to the surface water bodies such as stream, যেটা বেস ফ্লো একটু আগে আমরা বললাম। অর্থাৎ যদি দেখা যাচ্ছে সারাউন্ডিং গ্রাউন্ড ওয়াটার লেভেলটা হাই কম্পেয়ার টু দি স্ট্রিমের বেড লেভেল, তখন এখান থেকে গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ করে। আর উল্টাটা হয় কখন, যখন নাকি স্ট্রিমের ওয়াটার লেভেলটা হাই কম্পেয়ার টু দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল, তখন এখান থেকে রিচার্জ হয়। তারপর লেকস থেকে, ওশান থেকে এভাপোট্রান্সপিরেশন হিসাবে পাম্প করে আমরা গ্রাউন্ড ওয়াটারটা এই যে ওয়াটার বেয়ারিং ফরমেশন এখানে চলে যায়। এখন আমরা যদি এই গ্রাউন্ড ওয়াটারটা কিভাবে অকার করে এটা যদি আন্ডারস্ট্যান্ড করতে চাই, তাহলে গ্রাউন্ড ওয়াটার ইজ এ সাবসারফেস ওয়াটার, বাট সাবসারফেস ওয়াটার মে নট বি গ্রাউন্ড ওয়াটার। আমরা যদি এখানে একটা ডিস্ট্রিবিউশন দেখি, সাবসারফেস ওয়াটারের ডিস্ট্রিবিউশন বা ক্লাসিফিকেশন, আমরা near the land surface, near the earth surface, তাহলে এটাকে আমরা দুইটা জোনে ভাগ করতে পারি, একটা জোন অফ অ্যারোশন অর আনস্যাচুরেটেড জোন, আর আরেকটা হচ্ছে জোন অফ স্যাচুরেশন বা স্যাচুরেটেড জোন। এটা হচ্ছে ওয়াটার টেবল। তোমরা নিশ্চয়ই জানো ওয়াটার টেবলটা কি। ওয়াটার টেবলটা হচ্ছে ইজ এ সারফেস at which the pressure is atmospheric pressure যদি থাকে ওয়াটার টেবল। তাহলে এই দুইটা জোন সাবসারফেসের। আবার জোন অফ অ্যারেশনটা এখানে আবার তিনটা ক্লাসে ভাগ করা যায়, একটা হচ্ছে সয়েল ওয়াটার জোন, ইন্টারমিডিয়েট জোন এন্ড ক্যাপিলারি ফ্রেঞ্চ। এই তিনটা ভাগে ভাগ করা যায়। আসলে যেখানে ওয়াটার টেবলটা আছে, বিকজ অফ সারফেস টেনশন, এখানে হয় কি একটা সার্টেন ডেপথ পর্যন্ত এখানকার সয়েলটা থাকে বা জিওলজিক্যাল ফরমেশনটা থাকে স্যাচুরেটেড, কিন্তু প্রেসার এখানেও নেগেটিভ। এখানকার ময়েশ্চার কন্টেন্টটা ইজ ইকুয়াল টু পোরোসিটি, অর্থাৎ কমপ্লিটলি স্যাচুরেটেড। আর উপরের পার্টটা যেটা নাকি আসলে জোন অফ অ্যারেশনটা হচ্ছে এমন একটা পার্ট যেখানে ইন্টারস্টিসেস বা পোর্স গুলা partially filled up with water and partially filled up with air। অর্থাৎ এই যে সয়েল ওয়াটার জোন যেটা আছে, সেখানে ওয়াটার যেটা থাকে সয়েলের মধ্যে, এটা থাকে আন্ডার নেগেটিভ প্রেসার। কাজে প্ল্যান্ট হ্যাজ টু এক্সার্ট সাম এনার্জি টু এক্সট্রাক্ট দ্যাট ওয়াটার। মাঝখানে একটা ইন্টারমিডিয়েট জোন থাকে, আর যেটা ক্যাপিলারি জোন বললাম যেটা স্যাচুরেটেড বাট এখানে প্রেসার নেগেটিভ। আর স্যাচুরেটেড জোনে pressure এখানে all pores are filled up with water or all interstices are filled up with water, কিন্তু এটা থাকে হচ্ছে প্রেসারটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারে থাকে, অর্থাৎ পজিটিভ প্রেসারে থাকে, এটা এখানে বলা আছে। তাহলে আমরা this figure shows the distribution of subsurface water near the earth surface। এখন এই যে স্যাচুরেটেড জোনে যে পানিটা থাকে সেটাকেই বলা হয় গ্রাউন্ড ওয়াটার।
আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ জিওলজিক্যাল ফরমেশন। আমাদের এখানে আমরা বলছি যে ওয়াটার বেয়ারিং ফরমেশনটা দুইটা পারপাস ফুলফিল করে। একটা হচ্ছে টু স্টোর দ্য ওয়াটার, আর একটা হচ্ছে টু ট্রান্সমিট দ্য ওয়াটার। তাহলে এই দুইটা অর্থাৎ স্টোরেজ এন্ড ট্রান্সমিশন অফ দ্য গ্রাউন্ড ওয়াটার, এইটার কনসিডারেশনে আমরা জিওলজিক্যাল ফরমেশনটাকে চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউফার। অ্যাকিউফারটা কি? এটা স্যাচুরেটেড ফরমেশন which contains and transmits water relatively easily. কারণ গ্রাউন্ড ওয়াটার তো আমরা ইউজ করতে চাই। কিভাবে ইউজ করব? হোয়াট উই ডু, আমরা একটা হোল তৈরি করি, আর এই হোলটা যেহেতু থাকতে পারে না, কাজেই আমরা এখানে একটা স্ক্রিন দেই এবং এখানে একটা পাইপ আমরা ইনস্টল করি। কিন্তু এই পাইপের ভিতরে পানি আসার জন্য কি করতে হবে? পারফোরেশন দিতে হবে, যেটাকে বলা হয় ওয়েলের স্ক্রিন। তাহলে ওটার ভিতরে ঢুকে পানি। এখন এখান থেকে আমি পাম্প আউট করি। পাম্প আউট করলে কি হবে? ওয়েলের ভিতরের ওয়াটার লেভেলটা নিচে নেমে যাবে কম্পেয়ার টু সারাউন্ডিং যে অ্যাকুইফার আছে বা ওয়াটার বেয়ারিং ফরমেশন আছে, তার তুলনায় এখানকার ওয়াটার লেভেলটা নিচে নেমে যাবে। সো দেয়ার উড বি হেড ডিফারেন্স, এন্ড বিকজ অফ দ্য হেড ডিফারেন্স চারদিক থেকে পানিটা ওয়েলের দিকে আসবে। তো কাজেই এই আশাটা যেন একটা কন্টিনিউয়াস থাকে, এটা একটা ইম্পর্টেন্ট। কাজেই যেটা ট্রান্সমিট করবে রিলেটিভলি ইজিলি সেটাইকেই আমরা বলবো অ্যাকিউফার। আর আরেকটা হচ্ছে অ্যাকিউটার্ট, সেটা সেমি পারমিয়েবল ইন নেচার, অর্থাৎ এখানেও ওয়াটার কন্টেইন করে কিন্তু ট্রান্সমিশনটা অতটা কম্পেয়ার টু অ্যাকিউফারের মতন হয় না, which yield insignificant compared to the aquifer. এক্সাম্পল হচ্ছে ক্লে, স্যান্ডি ক্লে। আর এটার এক্সাম্পল হচ্ছে স্যান্ড এন্ড গ্রাভেল অ্যাকুইফারের। তো স্যান্ড আবার কোর্স স্যান্ড হতে পারে, মিডিয়াম স্যান্ড হতে পারে, ফাইন স্যান্ড হতে পারে। ফাইন স্যান্ড কিন্তু আমরা অ্যাকুইফার হিসাবে কনসিডার করব না, আমরা করব মিডিয়াম এন্ড কোর্স স্যান্ড ওর গ্রাভেল কে আমরা অ্যাকুইফার হিসাবে চিন্তা করব, বিকজ এখান দিয়ে গ্রাউন্ড ওয়াটারটা ফ্লো করে ইজিলি। একটা নর্মাল হেড ডিফারেন্সের জন্যই এটা ফ্লো করতে পারে সিগনিফিকেন্টলি, সো দ্যাট আমরা কন্টিনিউয়াসলি ওই হোল থেকে বা ওয়েল থেকে পানিটা পেতে পারি। কিন্তু অ্যাকিউটারটা ওরকম না, এটা স্যান্ডি ক্লে, যেটা উইথ ক্লের সাথে মিক্স ফাইন স্যান্ডের সাথে এই ধরনের যে ফরমেশন, এটাকে আমরা বলবো অ্যাকিউটার। আর অ্যাকিউক্লুড কি হচ্ছে? এটা জিওলজিক্যাল ফরমেশন which is essentially impermeable and does not transmit water. clay, যদি ক্লে থাকে এটাকে আমরা বলবো অ্যাকিউক্লুড, অর্থাৎ এটা কন্টেইন করে পানি কিন্তু এটা ট্রান্সমিট করতে পারে না। আর অ্যাকিউফিউজ হচ্ছে কি? সলিড রক, এটা নাইদার কন্টেইন nor transmit water. Geological formation which neither contains nor transmits water, like compact rock without any fracture. এই যদি এরকম কম্প্যাক্ট রকে কোনো ফ্র্যাকচার না থাকে তাহলে এটাকে আমরা অ্যাকুইফার হিসেবে ব্যবহার করতে পারি না। আমরা এরপরে যেটা দেখব টাইপস অফ অ্যাকুইফার। আচ্ছা, তোমাদের কি ওয়াটার সাপ্লাই এ গ্রাউন্ড ওয়াটার কিছু পড়ানো হচ্ছে না? এখন পড়ানো হচ্ছে। আচ্ছা, তাহলে কিছুটা ওভারল্যাপ থাকতে পারে, বাট আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে হাইড্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। আর ওইখানে ছিল ডিজাইন অফ ওয়েল। একটা যদি ওয়েল ডিজাইন করতে চাও তাহলে তুমি কি কি দেখবা? তাহলে এই জিনিসগুলো তোমাদের জানা, তারপরেও আমি রিপিট করছি। এই অ্যাকুইফারটা আমরা দুইটা মেজর ক্লাসে ভাগ করতে পারি, আনকনফাইন্ড অর ওয়াটার টেবল অ্যাকুইফার, আর একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড কোনটা? in which free water surface অর্থাৎ water table forms the upper boundary. আর যেমন এখানে একটা ফিগার আছে, এখানে দেখো এটা একটা অ্যাকুইফার, উপরেরটা আর একটা অ্যাকুইফার। উপরেরটা কিন্তু উপরে আপার বাউন্ডারিটা হচ্ছে ওয়াটার টেবল,
আর নিচে যেটা আছে এটা কিন্তু উপরেও এবং নিচেও ইমপারমিয়েবল লেয়ার দ্বারা কনফাইন্ড। তবে এখানকার পানি কোত্থেকে আসলো? হয়তো অনেক দূরে একটা রিচার্জ এরিয়া আছে, সেখানে পানিটা এখানে আসছে। এবং এখানকার ওয়াটার টেবিলে যে লাইনটা আছে এটাই হচ্ছে পিজোমেট্রিক সারফেস। তোমরা নিশ্চয়ই শুনেছ হোয়াট ইজ পিজোমেট্রিক সারফেস। পিজোমেট্রিক সারফেসটা কোনটা? আমরা যদি একটা কনফাইন্ড অ্যাকুইফারে কোনো একটা ওয়েল ইনস্টল করি, তাহলে এখানকার ওয়াটার টেবিলটা উপরে উঠে আসবে বিকজ অফ দ্য প্রেশার, এখানকার প্রেশারের জন্য। তাহলে উপরে উঠে আসলে এরকম যদি আমরা অসংখ্য ওয়েল ইনস্টল করি, তাহলে যেখানে ওয়াটার টেবিল লাইনগুলো যে পর্যন্ত ওয়াটারটা উঠে আসছে, এটা যদি কানেক্ট করি, ইট উইল ফর্মস এ সারফেস। এটাকে বলা হয় পিজোমেট্রিক সারফেস। তাহলে এখানে হচ্ছে কি, উপরের অ্যাকুইফার যেটা, উপরের অ্যাকুইফারটায় আপার বাউন্ডারিটা হচ্ছে ওয়াটার টেবিল, লোয়ার বাউন্ডারিটা হচ্ছে একটা ইমপারমিয়েবল লেয়ার। আর নিচেরটা কি হচ্ছে? আপার এন্ড লোয়ার বেড দুটাই হচ্ছে কনফাইনিং। এটাই হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার। Aquifer which is bounded from above and below the previous pervious formation, impervious formation, এটা কনফাইন্ড অ্যাকুইফার। আবার কনফাইন্ড অ্যাকুইফারটা, অথবা অনেক সময় বলে, আচ্ছা কনফাইন্ড অ্যাকুইফারটা আবার আরো দুইটা ক্লাসে ভাগ করা যায়। এখানে দেখো, হ্যালো, এই যে কনফাইন্ড অ্যাকুইফারটা আছে, এই কনফাইন্ড অ্যাকুইফারের ওয়াটার এই পিজোমেট্রিক সারফেসটা গ্রাউন্ড লেভেলের থেকে উপরে। এই লেভেল ইন্ডিকেটস দ্য প্রেসার উইদিন দি অ্যাকুইফার। কাজে তুমি যদি এখানে একটা ওয়েল ইনস্টল করো, কি হবে? এই প্রেসারেই পানি ওয়েলের উপরে চলে আসবে। ইউ ডোন্ট হ্যাভ টু পাম্প, এটা ফ্রি ফ্লোয়িং ওয়েল হবে। এটা এই যে পার্ট অফ দি অ্যাকুইফার যেখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল থেকে পিজোমেট্রিক সারফেসটা উপরে, এইটাকে বলা হয় আর্টিসিয়ান, আর্টিসিয়ান অ্যাকুইফার। আর্টিসিয়ান অ্যাকুইফার আসলে এটা আর্টিয়স প্রভিন্সে, ফ্রান্সের। এটা প্রথমে দেখা গেছে যে অনেকগুলো ওয়েলে এরকম জাস্ট ওয়েলটা ইনস্টল করলে পাম্প করা লাগে না, পানি উপরে উঠে চলে আসে। তো এটাকে বলা হয় আর্টিসিয়ান অ্যাকুইফার। আর আরেকটা হচ্ছে যে যদি কোনো কনফাইন্ড অ্যাকুইফারের আপার বেড অথবা লোয়ার বেড এটা যদি অ্যাকিউটার্ড হয়, সেমি পারমিয়েবল হয়, তাহলে দেখো অ্যাকুইফারের ওয়াটার লেভেল পিজোমেট্রিক সারফেসটা হেডটা এখানে আর গ্রাউন্ড ওয়াটারটা এখানে। কাজে কি হবে? পানিটা এইটা যেহেতু হায়ার আছে এখানকার হেড, তাহলে উপরের দিকে উঠে আসবে। তাহলে এখানে লিক করবে পানি যদি এই পার্টটা ক্লে না হয়ে স্যান্ডি ক্লে হয় কোন একটা পার্ট, তাহলে এখান থেকে পানিটা লিক করে উপরের অ্যাকুইফারে চলে আসবে, ডিপেন্ডিং আপন এখানে ওয়াটার লেভেলের উপরের হেডের চেয়ে নিচের হেডটা উপরে, সুতরাং হেডটা বেশি, সুতরাং উপরের দিকে পানি চলে আসবে। এটাকে বলা হয় লিকি অ্যাকুইফার। A confined aquifer, if either or both of its confining beds are acute-ard, তাহলে আমরা এটাকে বলি লিকি অ্যাকুইফার। তাহলে আমরা ডিফারেন্ট মানে অকারেন্স পার্টটা দেখলাম। নেক্সট পয়েন্ট অফ ডিসকাশন, এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড প্রিন্সিপলস অফ গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট। ফিজিক্যাল প্রপার্টি গুলো কি অ্যাকুইফারের? ফার্স্ট ফিজিক্যাল প্রপার্টি যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে porosity, এবং it is denoted by N, and this is nothing but volume of void divided by total volume. তাহলে এইটাকে বলবো আমি porosity। আর তোমরা সয়েল মেকানিক্সে সিমিলার কাইন্ডে এখানে কি হচ্ছে দেখো, আমরা যদি কম্প্যাক্ট করি তাহলে ভিটিও কমবে, ভিভিও কমবে। তাহলে এরকম প্যারামিটার আমরা সয়েল মেকানিক্সে ইউজ করতে পারি না, বাট গ্রাউন্ড ওয়াটারে যেহেতু ইন সিটুতে কত পানি আছে, ইভেন ইরিগেশনেও আমরা এই পরোসিটিটা ইউজ করি। আর সয়েল মেকানিক্সে আর একটা সিমিলার, অর্থাৎ এটা ভিভি বাই বিএস ভলিউম অফ সলিড যদি হতো, তাহলে ওটাকে কি বলে? পোর ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অকুপাইড বাই দ্য সলিড, যেটা চেঞ্জ হয় না। ডেনোমিনেটর
টা চেঞ্জ হবে না, ওটাকে কি বলে? স্যার ভয়েড রেশিও। ভয়েড রেশিও, গুড, ওটা ভয়েড রেশিও। আর আমরা এখানে ইউজ করছি porosity। তো ফ্রম দ্য গ্রাউন্ড ওয়াটার পয়েন্ট অফ ভিউ, porosity যদি গ্রেটার দেন 20% হয় আমরা বলবো লার্জ, যদি 5 to 20% হয় মিডিয়াম, লেস দেন 5% হয় আমরা বলবো স্মল। আমরা দুটো জিনিস দেখেছি অ্যাকুইফার প্রপার্টির ওয়াটার বেয়ারিং ফরমেশনের, দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি। একটা হচ্ছে কি স্টোরেজ ক্যাপাসিটি, আর আরেকটা হচ্ছে ট্রান্সমিসিভিটি বা ট্রান্সমিটিং ক্যাপাসিটি অফ দি অ্যাকুইফার। এই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দুইটা প্রপার্টির কথা চিন্তা করব। একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। এই কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ডিফাইন করতে গিয়ে আমরা ডার্সিস লকে ইন্ট্রোডিউস করেছি। একজন ফ্রেঞ্চ হাইড্রোলিক ইঞ্জিনিয়ার ইন 1856 সে একটা এক্সপেরিমেন্টের ভিত্তিতে একটা ল প্রপোজ করে যেটাকে বলা হয় ডার্সিস ল। এন্ড অ্যাকর্ডিং টু ডার্সি, এখানে ভি, স্মল ভি, এটা হচ্ছে অ্যাপারেন্ট ভেলোসিটি, স্পেসিফিক ডিসচার্জও বলা হয় এটাকে। অ্যাপারেন্ট ভেলোসিটিটা এটা হচ্ছে একটা অ্যাকুইফারের পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যে ফ্লোটা হয়, ভেলোসিটি। তোমরা নিশ্চয়ই জানো ওপেন চ্যানেলেও বা সরি ফ্লুইড মেকানিক্সও দেখেছো যে কিউ কে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইড করি দ্যাট গিভস ইউ দি অ্যাভারেজ ভেলোসিটি। আর এইখানে এরিয়া অফ দি অ্যাকুইফার, নট দি এরিয়া অফ দি পোর। আমরা জানি ওয়াটারটা ফ্লো করে থ্রু দি পোরস, নট থ্রু দি অ্যাকুইফার। সুতরাং আমাদের এখানে অ্যাকচুয়াল ভেলোসিটি would be is equal to v apparent velocity divided by porosity. porosity তে ডিভাইড করতে হবে যদি আমরা অ্যাকচুয়াল ভেলোসিটিটা চাই। তাহলে according to Darcy, v is proportional to dh by ds. h টা হচ্ছে এখানে গ্রাউন্ড ওয়াটার হেড। আমরা জানি, তোমরা তো ফ্লুইড মেকানিক্সে বার্নৌলিস থিওরাম পড়েছো না? জি স্যার। এটা হচ্ছে কি বার্নৌলিস থিওরামে কি বলে? টোটাল এনার্জি অফ ওয়াটার রিমেইনস কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। আর এই যে এনার্জি কন্টেন্ট, এটাকে যদি আমরা পার ইউনিট ওয়েট এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা এটাকে বলবো হেড। এই হেড এটা হচ্ছে এনার্জি কন্টেন্ট পার ইউনিট ওয়েট। তো এইটা কনসিস্টস অফ থ্রি পার্টস, একটা হচ্ছে এলিভেশন হেড, একটা হচ্ছে প্রেসার হেড, আর একটা হচ্ছে ভেলোসিটি হেড। তো গ্রাউন্ড ওয়াটারের ফ্লো যেহেতু ল্যামিনার, ভেলোসিটি অনেক কম, আমরা ভেলোসিটি হেডটাকে নেগলেক্ট করি। কাজে প্রেসার হেড প্লাস এলিভেশন হেড gives you the total head of the groundwater flow, যেটাকে আমরা বলবো হাইড্রোলিক হেড। তাহলে এই এইচ এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার হেড, তাহলে ডিক্রিজ অফ গ্রাউন্ড ওয়াটার হেড, আর এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে পার ইউনিট ডিস্টেন্সে ডিক্রিজ ইন হেড, এটাকে বলা হয় হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে এটা প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আর প্রপোর্শনালিটিটাকে আমরা ইকুয়াল লিখি, তাহলে একটা আমাদের কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইন্ট্রোডিউস করতে হবে। কেটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, যেটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এই কে আমরা বলবো কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। তাহলে এই যে ইকুয়েশন ডার্সিস ল, তাহলে এখানে দেখো আমরা অলরেডি একটা কনস্ট্যান্ট এখানে ইন্ট্রোডিউস করলাম, যেটা হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, যেটাকে আমরা বলি কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। আর এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখানে যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট 1 হয়, আর আচ্ছা মাইনাসটা কেন? আমরা জানি হায়ার হেড থেকে লোয়ার হেডের দিকে ফ্লো করে, এই জন্য এখানে একটা মাইনাস সাইন, কারণ এখানে ডেল্টা এইচটা থাকবে কি স্যার মাইনাস। মাইনাস, এই জন্য, ঠিক আছে, হাইড্রোলিক গ্রেডিয়েন্টের জন্য। তাহলে এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি এটা 1 হয় তাহলে v = k। তাহলে আমরা k এর ডেফিনেশনটা কিভাবে পাবো?
তাহলে K is nothing but is equal to V under unit hydraulic gradient. So K defined as a specific discharge or apparent velocity per unit hydraulic gradient. আর এটা যেহেতু ইউনিটলেস, উপরেও মিটার নিচেও মিটার, উপরে এল নিচেও এল, তাহলে এটা ইউনিটলেস, কাজে কে এর ইউনিট ইস হবে কিসের? ভি এর ইউনিটের সমান। আর ভি এর ইউনিটটা কি? ভেলোসিটি, মিটার পার, অর্থাৎ এল বাই টি এটার ইউনিট। আর এটা যে ডার্সি যেটা এক্সপেরিমেন্ট করেছে সেখানে দেখেছে যে এই ভিটা ডিপেন্ড করে বোথ ফ্লুইড প্রপার্টির উপরে এবং যে মিডিয়া, আমরা যে ম্যাটেরিয়াল আছে এটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি তাহলেও দেখা যাবে যে ভি চেঞ্জ হয়ে যাচ্ছে পার ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্টে। তাহলে দেখা যায় যে এইটা ফাংশন অফ ম্যাট্রিক্স অর্থাৎ মিডিয়া প্রপার্টি অ্যান্ড ফ্লুইড প্রপার্টির দুইটা। কিন্তু আমরা তো চাই অ্যাকুইফারের প্রপার্টি, নট দ্য ফ্লুইড প্রপার্টি। সেই জন্য এটাকে সেপারেট আউট করতে হবে। এবং ডার্সি আবার ফার্দার এক্সপেরিমেন্ট করে দেখেছে ভি ইজ দি অ্যাপারেন্ট ভেলোসিটি ইজ প্রপোর্শনাল। আমি সে যে পোরাস মিডিয়া ইউজ করছে, যে অ্যাকুইফার বা ম্যাটেরিয়াল ইউজ করছে, তার ইফেক্টিভ ডায়ামিটার D10 তার স্কোয়ারের সাথে। এটা যত বাড়ে তত ভেলোসিটি বাড়ে, যত কমে তত ভেলোসিটি কমে, নট প্রপোর্শনাল টু দি পাওয়ার 2। আরেকটা দেখেছে যে ফ্লুইডে ভি ইজ প্রপোর্শনাল টু রো জি, অর্থাৎ ইউনিট ওয়েট রো ইন্টু জি ইজ গামা। তাহলে রো জির সাথেও, আর জি তো কনস্ট্যান্ট, তাহলে রো এর সাথে এটা প্রপোর্শনাল। আরেকটা দেখেছে যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/μ, অর্থাৎ এই ফ্লুইডের ভিসকসিটি রেসিপ্রোকাল রিলেশনশিপ আছে। সুতরাং সবগুলোকে কম্বাইন করে লেখা যায় যে ভি ইজ ইকুয়াল টু মাইনাস সিডি স্কোয়ার রো জি বাই মিউ ডিএইচ বাই ডিএস হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আর এইখানে এই রো জি বাই মিউ কে আমরা যদি K0, এই সিডি স্কোয়ার এটাকে যদি আমি K0 বলি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে K ইজ ইকুয়াল টু K0 রো জি বাই মিউ ইজ ইকুয়াল টু, আমরা যদি আবার এইটা হচ্ছে ভিসকসিটি, ভিসকসিটিকে যদি ডেনসিটিতে ডিভাইড করি তাহলে ওটা হয়ে যায় কাইনেমেটিক ভিসকসিটি। এটা বোধহয় জিটা না কি যেন বলে। তাহলে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এটা আমরা গামা ঠিক না, নিউ না, জি স্যার মিউ। মিউ রাইট। অর্থাৎ যদি মিউ দিয়ে আমরা ডিভাইড করি তাহলে হয়ে যাচ্ছে এই কে। তাহলে দেখা যাচ্ছে যে কেটা হচ্ছে, আমরা এখানে সেপারেট আউট করে ফেললাম, এটা হচ্ছে সিডি স্কোয়ার, K0টা সিডি স্কোয়ার, আর এখানে রইল জি বাই মিউ। এই মিউটা হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি। তাহলে দুইটাকে আমরা আলাদা করে ফেলতে পারছি। তো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো আর একটু। স্যার, ইয়েস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম